শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। সৌমিত্র শুভ আপনাদের সাথে আছি, আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজন। খালেদা জিয়াকে মুক্তি না দিলে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে, তখন পালাবার পথ পাবে না সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা এত খারাপ যে বিদেশে না পাঠালে জীবন রক্ষাই কঠিন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিদেশ পাঠানোর উদ্যোগ না নিলে জনরোষে পড়বে সরকার। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করেন। আরেকবার নবপরিচালনায় রাজপথে নেমে ইনশাল্লাহ বাংলাদেশে আরেকটি গণপুত্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় নিতে হবে। দেশীয় নেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করতে পাঠান, তাকে সুস্থ করে দেখে নিয়ে আসুন, তা নাহলে আপনারা ওই পালাবার পথটাও খুঁজে পাবেন না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইনে কোনো উপায় আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, সেজন্য সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের 25তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, এর আগে 2 বার আবেদন খারিজ করা হয়েছিল। এবার পরিবার ও আইনজীবী সহ সবাই জোরালো দাবি জানিয়েছে, তাই দাবির বিষয়টি সময় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অনেক পক্ষ থেকেই আবেদন এসছে, আইনের কিছু করা যায় কিনা, সেটা কোনো উপায় আছে কিনা, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। মানবিকতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা হয়েছে, কিন্তু এর কৃতজ্ঞতা না জানিয়ে বিএনপি ক্রমাগত বিষোদ্গার করছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় খালেদা জিয়া ও জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন দণ্ডপ্রাপ্ত আসামির প্রতি এমন মানবিকতা দেখিয়েছেন কিনা এমন প্রশ্ন করেন তথ্যমন্ত্রী। শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থী নয়, সরকারও নিরাপদ সড়ক চায়। তাদের আন্দোলনের প্রতি সবাই সহানুভূতিশীল, কিন্তু রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা ঠিক না বলেও জানান মন্ত্রী। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2 দফা, জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন কি এই ধরনের মানবিকতা তারা কোনো দণ্ডপ্রাপ্ত আসামির প্রতি দেখিয়েছেন কিনা, সেই উদাহরণটা দেখা। তাকে আসলে বিদেশ পাঠানোর ক্ষেত্রে আইনি সুযোগ নাই, আইনের মধ্যে সুযোগ নাই। অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে বিশ্বের এই সংকটময় মুহূর্তে তার সার্বজনীন টেকসই উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী আয়োজনে তিনি এই আহ্বান জানান। বলেন, শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে জবাবদিহিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ সময় বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের চুম্বক অংশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। 16 দফা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় 2 দিনের এই সম্মেলন। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। এদিকে শান্তি স্থাপনে উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সবার অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ। ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনের 2য় দিনের প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। বলেন, শান্তির মূল মন্ত্রই হলো সকলকে নিয়ে সাম্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া। বর্তমান বিশ্বে একে অন্যকে আরও কাছে নিয়ে আসতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যরা নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে জানান সাইমা ওয়াজেদ। And believe that you should do whatever you can to be emancipated and to be seen as equal. Because you believed in peace, and you believe that peace can only be achieved through fairness, justice, and equality.
বারবার দিক বদল করে ঘূর্ণিঝড় জাওয়াদ আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবারও এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গেছে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে একই এলাকায়। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে সাবধানে চলাচলের নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপ হিসাবে আছে, এখন আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আছে গভীর নিম্নচাপ হিসাবে। 11 নম্বর স্পেশাল বুলেটিন চলতেছে। 11 নম্বর 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বৃষ্টি আজকে হবে, আগামীকালকে বৃষ্টি হবে, তো কালকের পর থেকে এটা ইমপ্রুভ করবে বৃষ্টির ইয়েটা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টেকনাফ সেন্ট মার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়েছে 1000-এর বেশি পর্যটক। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এদিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়া সাইক্লোন জাওয়াদের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশা ও পশ্চিমবঙ্গে। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় উপকূলীয় এলাকায় পর্যটকদের ভ্রমণের উপর বিধিনিষেধ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া হুগলি নদীতে বন্ধ নৌযান চলাচল। বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় 55 কিলোমিটার, যার প্রভাবে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের কিছু জায়গায়। করোনায় দেশে প্রাণহানি 28,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরও 6 জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে 28,001 জন। 24 ঘন্টায় 197 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.03%। নমুনা পরীক্ষা হয়েছে 19,132টি। এ পর্যন্ত শনাক্ত 15,77,443 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 226 জন। মোট সুস্থ 15,42,274 জন। ওমিক্রন সংক্রমণ রোধে আপাতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ। সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার উপর জোর দিচ্ছে সরকার। সংক্রমিত দেশ থেকে প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ জানান জাহিদ মালেক। করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায় নামাতে সকলকে সচেতনতার উপর জোর দেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আলাদা কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি স্থলবন্দরগুলোতে। এ নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনাও যায়নি। তা সত্ত্বেও নিজেদের উদ্যোগেই নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। যদিও বেশিরভাগ জায়গাতেই স্বাস্থ্যবিধি মানায় দেখা গেছে ঢিলেঢালা ভাব। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যত দ্রুত তাদের কাছে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি তারা রেখেছেন। ইন্ডিয়া থেকে আসি, আসার সময় আমাদের তো অনেক চেক আপ হয়। আমাদের ওইদিকে তো পুরো চেক আপ হয়। এখানে মাস্ক ফাস্ক কিছুই লাগায় না, দেখি কোনো চেক নাই, কিছু নাই। আমাদের মেডিকেল টিম সেখানে সজাগ আছে। ইন্ডিয়া থেকে যারা আসুক তাদেরকে আমরা পুরোপুরি স্ক্রিনিংয়ের আওতায় নিচ্ছি। কাজে এটার প্রতিক্রিয়া কী বা এটা প্রোটেকশনের জন্য কী কী কাজ করতে হবে বা কী পদক্ষেপ নিতে হবে, এ ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো ধরনের ইনফরমেশন আসেনি। জনগণকে সচেতন করার জন্য মাইকিং করছি এবং তাদেরকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করছি, মাস্ক বিতরণও করছি। ভারতের রাজধানী নয়াদিল্লির পর এবার রাজস্থান ও মহারাষ্ট্রেও শনাক্ত হলো ওমিক্রন। এর মাধ্যমে দেশটিতে মোট 21 জনের শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার রাজস্থানের জয়পুরে 9 জন এবং মহারাষ্ট্রের 7 জন সংক্রমিত হয়েছে বলে খোঁজ মিলেছে। এর মধ্যে মহারাষ্ট্রে শনাক্ত হওয়া 4 জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।
এছাড়াও করোনায় আক্রান্ত সন্দেহভাজন 12 জনের নমুনা জাতীয় রোগ নিয়ন্ত্রক কেন্দ্রে পাঠানো হয়। সেখানেই পরীক্ষা শেষে একজনের ওমিক্রন নিশ্চিত করেন গবেষকরা। এর আগে দেশটির কর্ণাটক, গুজরাট ও মহারাষ্ট্রে 4 জনের শরীরে মেলে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত 38টি দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন। ভয়াবহ সংক্রামক হলেও এখনও কেউ মারা যাননি। করোনা সংক্রমণ ঠেকানোর নতুন কড়াকড়ির প্রতিবাদে উত্তাল ইউরোপ। শনিবারও ভ্যাকসিন বিরোধী স্লোগানে মুখর হয় অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, স্পেনের মতো কয়েকটি দেশ। এর মাঝে ওমিক্রন আতঙ্কে ভ্রমণ নীতিমালা আরও কঠোর করেছে ব্রিটেন। ভয়াবহ পরিস্থিতি এড়াতে জনগণকে ভ্যাকসিন গ্রহণের তাগিদ দিয়েছে জার্মান সরকার। ওমিক্রন শনাক্ত হওয়া ব্রিটিশদের বেশিরভাগই সফর করেছেন নাইজেরিয়া, তাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হলো দেশটিকে। এছাড়া অভ্যন্তরীণ ভ্রমণকারীদের বিমানে চড়ার 48 ঘন্টা আগে নিশ্চিত করতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। বাধ্যতামূলক পরীক্ষা মঙ্গলবার থেকে কার্যকর হবে। আইসিইউগুলো ভর্তি করোনা রোগীতে, দিন দিন বাড়ছে প্রাণহানি, কিন্তু টিকাদানের মাধ্যমে ভয়াবহ পরিস্থিতি এড়ানো সম্ভব। দয়া করে ভাইরাসটিকে গুরুত্বের সাথে বিবেচনা করুন। অমিক্রন অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় কয়েকশো গুণ বেশি সংক্রামক। বুস্টার না হোক, অন্তত প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে সুরক্ষিত থাকুন। অক্টোবরে করোনায় সর্বোচ্চ ৭৪,৮৯৩ জনের মৃত্যু লিপিবদ্ধ করেছে রাশিয়া। শনিবার ভয়াবহ তথ্য প্রকাশ করে দেশের পরিসংখ্যান ব্যুরো। দাবি, মহামারী শুরুর পর অক্টোবরেই সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি দেখেছে মস্কো। তালিকাভুক্ত ৫৯,০০০-এর মতো মানুষ সরাসরি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকিদের মৃত্যুকালে ছিল ভাইরাসটির উপসর্গ, করানো হয়নি নমুনা পরীক্ষা। 2020 সালের এপ্রিল থেকে চলতি বছর অক্টোবর পর্যন্ত রাশিয়ায় কোভিড-19-এ মৃত্যুবরণ করেছেন ৫,৩৭,০০০-এর বেশি মানুষ। পরিসংখ্যান ব্যুরো বলছে, মহামারীর চতুর্থ ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত রাশিয়া। চলতি মাসের প্রথম ৫ দিনেই শনাক্ত হয় ১.৫ লাখের ওপর সংক্রমণ। বাংলাদেশ পাকিস্তান টেস্টের খবর। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। রোববার সকালে খেলা হয় মাত্র 6 ওভার 2 বল। পাকিস্তানের সংগ্রহ ছিল 2 উইকেটে 188 রান। আগের দিনের 2 উইকেট 161 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন বাবর আজম আর আজহার আলী, যেখানে দিনের শুরুতে বৃষ্টির কারণে প্রথম সেশনের একটি বলও মাথায় গড়ায়নি। দ্বিতীয় সেশনে মাঠে নামার পর খেলা হয় মাত্র 6 ওভার 2 বল, কিন্তু আবারও বৃষ্টি বাড়ায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন তারা। তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল 9:30। আবহাওয়া অনুকূলে থাকার পরও কন্ডিশনকে কাজে লাগাতে পারেনি পেস বোলাররা। সেক্ষেত্রে মানসিকভাবে পাকিস্তানি পেসারদের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ, এমনটাই মনে করেন দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। তবে টানা এত হারের পরও দলের ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজের প্রশংসা করেছেন বাবুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস অ্যাটাককে সাদামাটা মনে করেন ফিল্ডিং কোচ। দুইজন পেস বোলার আমরা খেলেছি, ওয়েদার আমাদের অনুকূলে ছিল, ওই অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। তো যদি অন্যান্য দেশের সাথে আপনি এখানে আমাদের পেসের সাথে তুলনা করেন, তো 10-এর মধ্যে আমি হয়তো 5-6 দিব। ওয়ার্ল্ড কাপের পর এখানে এসে T20 হারার পরেও আমাদের যদি টেস্টের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি, আমি মানে পজিটিভিটি বেশি দেখি, পজিটিভ থিং তাদের মধ্যে বেশি ছিল। ছুটি নিয়ে যখন বিতর্ক, তখন ভাইরাল সাকিব আল হাসানের উইকেটে ডাইভ দেয়ার ফুটেজ। দিনের খেলা পরিত্যক্ত হওয়ার কিছুক্ষণ আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা যায় এই ছবি। বৃষ্টিতে তখন খেলা বন্ধ, দুপুর ঠিক 3টার কাছাকাছি। পিচ কাভারে জমা ছিল বৃষ্টির পানি। হঠাৎ সাকিব আল হাসান এসেই পুরো শরীর ছেড়ে দিলেন পানি জমে থাকা পিচ কাভারের ওপর। ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন অন্তত 15 থেকে 20 গজ। যদিও তখনও অনেকের কাছে পরিষ্কার ছিল না ক্রিকেটারটা কে। যখন কাভারের একদম শেষ ভাগে গিয়ে উঠে দাঁড়ালেন, তখন পরিষ্কার হলো তিনি সাকিব আল হাসান। তার এমন মজার কাণ্ড অবশ্য উপস্থিত দর্শক এবং গণমাধ্যম কর্মীরা উপভোগই করেন। নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পর সিরিজ খেলবেন না বলে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা বিতর্ক। সব খবর নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরে আসবো, সাথেই থাকুন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে সরকার। এসএমই পণ্য মেলার উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অঞ্চলভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে, খুঁজে বের করতে হবে রপ্তানির নতুন বাজার। চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। নতুন উদ্যোক্তা তৈরিতে সবাইকে কাজ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
নারীদের এগিয়ে যেতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা 4 জন উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। এসএমই পণ্য মেলায় এবার অংশ নিচ্ছে 300 উদ্যোক্তা, যার 60% নারী। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে। দুর্নীতির মাধ্যমে তৃণমূল থেকেই মনোনয়নের জন্য বিতর্কিতদের নাম পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বয়ং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে 38 নম্বর ওয়ার্ডের দলীয় সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, ব্যবহার ভালো না হলে জনগণ ভোট দেবে না, উন্নয়ন আর আচরণ একসাথে মিললেই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিজেই নিজের শত্রু হলে বাইরের শত্রুর প্রয়োজন নেই। আপনি বলছেন নৌকায় ভোট না দিলে নির্বাচনের দিন কেন্দ্রে আসবেন না, এ ধরনের লোক কি আমাদের শত্রু না বন্ধু? খারাপ ব্যবহার করবে মানুষ কেন আপনার সাথে থাকবে? আজকে ভুল নাম পাঠাচ্ছে, বিতর্কিত লোকদের নাম পাঠাচ্ছে, অনেক জায়গা অনেকে টাকা পয়সা খেয়েও এইসব নাম পাঠাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যা 6টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের আয়োজন করা হবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈরী আবহাওয়ার মধ্যেও রোববার দুপুরে কফিন মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। সেখান থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কিছু মানুষ বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন। শান্তিপূর্ণ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছেন তারা, যা অত্যন্ত দুঃখজনক। এদিকে একই দাবিতে রামপুরেও মানববন্ধন করে শিক্ষার্থীরা। বিভিন্ন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বিভিন্ন বিতর্কমূলক বিভিন্ন মন্তব্য করছেন, যার আমরা এখনো তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি ওনাদেরকে এই বিষয়গুলো জাতির সামনে ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। আগামীকালকে আমরা সন্ধ্যা 6টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করব, পাশাপাশি প্রতিবাদী গানের আসর আয়োজন করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার ঢাকার বাইরে চট্টগ্রাম সহ সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহনে হাফ ভাড়ার ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক। গানের আসর আয়োজন করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার ঢাকার বাইরে চট্টগ্রাম সহ সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহনে হাফ ভাড়ার ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা, যা কার্যকর হবে 11 ডিসেম্বর থেকে। তবে জুড়ে দিয়েছেন কিছু শর্ত, যা মানতে নারাজ শিক্ষার্থীরা। সারা দেশে হাফ পাস সহ 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন তারা। আমরা মালিক সমিতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করি এবং আমরা চাই যে এই সারা দেশেই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়ার অধিকারটা দেওয়া হবে। আমরা তো শর্ত নিয়ে হাফ পাস করতে আসিনি, আমাদের দাবি হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা শিক্ষার্থী হাফ পাস দিবে। গ্রামগঞ্জের ছাত্রদের ব্যাপারেও এ ব্যাপারে আমরা এখনো কোনো প্রকার সিদ্ধান্ত নিই নাই। আমরা শুধু সিটি শহরগুলোর যেটা দাবি আসছিল প্রথম থেকে, আমরা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আজকে চট্টগ্রাম শহরে আমরা ডিক্লেয়ার করব। ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্রাবাস বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কলেজ শাখা ছাত্রলীগ জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট কেন্দ্র থেকে এমন ঘোষণা আসার পর থেকেই উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ। শিক্ষকরাও বলছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাস বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। আনন্দমোহন কলেজ জেলা ছাত্রলীগের সাথে থাকতে চায় না এবং তারা কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে চায় না, করেও না এবং করবেও না। আমরা তো পরীক্ষার্থীও আছি, 4th ইয়ারের পরীক্ষা 29 তারিখ থেকে, আমরা তো ওইখান থেকে বিপাকে পড়ে গেছি। প্রিন্সিপাল স্যার স্বয়ং 4-5 জন টিচার সহ আমাদের সহকর্মী 3-4 জন আহত হয়েছে। তাহলে তারাই নিজেদেরকে সেভ করতে পারে না। এই অবস্থায় আমাদের এতগুলো ছাত্রী যদি আল্লাহ না করুক কোনো বিপদে পড়ে, এগুলো দায়ভার কে নিবে? যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এই জন্য আমরা সকাল থেকেই অফিসার ফোর্স সবাই আছি। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শতবর্ষের স্মারক হিসেবে রিস্ট ব্যান্ড উপহার দিয়েছে নগর। সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের হাতে 45,000 রিস্ট ব্যান্ড তুলে দেন নগরের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক।
এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের নানা আয়োজন ও সাজসজ্জায় নগদ যে সহযোগিতা করেছে তা প্রশংসার দাবি রাখে। উপাচার্যের আশা, ভবিষ্যতেও নগদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে সম্পৃক্ত থাকবে। অনুষ্ঠানে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর নিশুক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সাথে থাকতে পারা নগদের জন্য গর্বের। নাগাল্যান্ডে সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়ে ভুল করে ১৩ নিরীহ গ্রামবাসীকে হত্যা করল ভারতীয় বাহিনী। এই ঘটনায় তোলপাড় চলছে ভারতে। রাজ্যটিতে বিশেষ তদন্ত দল পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, মিয়ানমারের কাছাকাছি মন জেলায় সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছে। এই খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সেনা সদস্যরা তিরুং ও তিং রোডে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। সেগুলো ছিলেন সাধারণ গ্রামবাসী। ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। এই ঘটনার পর সেনাবহরে হামলা চালায় ক্ষুব্ধ এলাকাবাসী। সে সময় প্রাণ যায় এক ভারতীয় সেনা সদস্যের। ধর্ম অবমাননার অভিযোগে এক শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 235 জনকে। শুক্রবারের ঘটনায় 900 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার পবিত্র কোরআনের আয়াত লেখা পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে পাকিস্তানে কর্মরত শ্রীলঙ্কার নাগরিক প্রিয়ান্থা কুমারার বিরুদ্ধে। সে সময়ই ক্রীড়া সামগ্রী কারখানার শ্রমিকরা হামলা চালায় তার উপর। পিটিয়ে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়া হয় মৃতদেহে। ভারতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির লক্ষ্যে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। সোমবার নয়াদিল্লিতে হবে এই চুক্তি স্বাক্ষর। আনুষ্ঠানিকতার স্বার্থে নিজে সংক্ষিপ্ত সময়ের জন্য দিল্লি যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনা মহামারীর মধ্যে গত 1.5 বছরে এই প্রথম দ্বিপাক্ষিক কোনো সফরে দেশের বাইরে যাচ্ছেন তিনি। বিষয়টিকে ভারত রাশিয়া বিশেষ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম বলছে, সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে প্রতিরক্ষা চুক্তি সই করবেন পুতিন। এদিকে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝেই মঙ্গলবার ভিডিও কলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এই তথ্য নিশ্চিত করে দেশ দুটি। মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেন সীমান্তে রুশ সামরিক তৎপরতা নিয়েই এই ভার্চুয়াল বৈঠক। মস্কো জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হবে আলোচনা। গুরুত্ব দেওয়া হবে গত জুনে জেনেভা সম্মেলনে হওয়া সমঝোতা বাস্তবায়নে। একদিন আগেই ইউক্রেন দাবি করে সীমান্তে লাখের কাছাকাছি সেনা মোতায়েন করেছে রাশিয়া। জানুয়ারির শেষ নাগাদই তাদের হামলার পরিকল্পনা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে উপসাগরীয় সফর শেষ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শনিবার জেদ্দায় আলোচনায় বসেন দুই নেতা। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে MBS-এর নাম জড়ানোর পর এটাই কোনো পশ্চিমা নেতার সাথে যুবরাজের প্রথম বৈঠক। ম্যাক্রনের দাবি, উপসাগরীয় অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে প্রিন্স সালমানের সাথে আলোচনার বিকল্প নেই। এদিন লেবাননে চলমান অস্থিতিশীলতা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তারা কথা বলে। ভারত নিউজিল্যান্ড সিরিজের খবর। মুম্বাই টেস্টের তৃতীয় দিন শেষে জয় থেকে 400 রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। হাতে আছে 5 উইকেট। 540 রানের লক্ষ্যে দিন শেষে কিউইদের সংগ্রহ দ্বারা 140 রানের আগে বিনা উইকেট 69 রান নিয়ে তৃতীয় দিনের শুরু করে ভারত। 7 উইকেট 276 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য কিউইদের 540 রান প্রয়োজন। ভারতের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন মায়াঙ্ক আগরওয়াল। নিউজিল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে 10 উইকেট নিয়ে আজাজ প্যাটেল নেন 4 উইকেট। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় 55 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। 9 ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে কোহলি রাহানেরা। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে 3টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। তবে পরিবর্তন এসেছে টি20 সিরিজে। নতুন সূচি করে পরবর্তীতে তা জানানোর কথা বলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 17 ডিসেম্বর থেকে জোহানেসবার্গে গড়াবে 3 ম্যাচের টেস্ট সিরিজ, আর 11 জানুয়ারি থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে খেলা মাঠে গড়ালেও কোহলি রোহিতদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিতের কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। টিম পেইনের জায়গায় উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হয়েছে অ্যালেক্স ক্যারিকে। বুধবার থেকে শুরু হতে যাওয়া মর্যাদার এই লড়াইয়ে ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে অজিরা। অভিজ্ঞ ওয়ার্নার স্মিথদের সাথে বোলিং দুর্গ সামলাবেন স্টার্ক, কামিন্স, নাথান লায়ানরা। সব মিলে জমজমাট এক ক্রিকেট মহারণের অপেক্ষা আছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য একাদশে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন হ্যারিস, ওয়ার্নার, লাবুশেন, স্মিথ, ট্রাভিস, ক্যামেরন, অ্যালেক্স, কামিন্স, স্টার্ক, নাথান ও হ্যাজেলউড। ধর্মান্ধতা মোকাবেলায় সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সারা দেশে এই চর্চা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি তথ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, উৎসব এলে পৃথিবীর সব দেশেই পণ্যের দাম কমানো হলেও এদেশে বাড়ানো হয়। এই চর্চা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সন্ধ্যায় বিজয়ের 50 বর্ষ পূর্তি উপলক্ষে এফপিসিসিআই এর সহযোগিতায় উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উত্তর সিটির মেয়র বলেন, নগর, খেলার মাঠ, ঝিল, খাল দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন আবাসন কোম্পানিগুলো পরিকল্পনা খেলার মাঠ রাখলেও অনুমোদন পাওয়ার পর তা প্লট করে বিক্রি করে দেন। এ ধরনের আবাসন কোম্পানির তালিকা রাজুকের কাছে চাওয়া হয়েছে জানিয়ে মেয়র জানান, তাদের বিচার করা হবে। আলোচনা শেষে বিজয়ের 50 উদযাপনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে সঙ্গীত পরিবেশিত হয়। আমি তোমায় ভালোবাসি। ব্যক্তিগতভাবে তারা ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তারা খাল দখল করতে পারতেন না এই দেশকে। যদি ভালোবাসতেন রাস্তা দখল করতে পারতো না। সারা দেশে সংস্কৃতি চর্চাকে আরও বিস্তৃত করতে পারে, তাহলে সেটি মানুষকে মৌলবাদ থেকে, মাদকাসক্তি থেকে দূরে রাখবে এবং একই সাথে মানুষ যে আজকে অনেক ক্ষেত্রে ধর্মান্ধ হয়ে যাচ্ছে এবং সেখান থেকেও মানুষকে বিরত রাখার ক্ষেত্রে এটি বিরত রাখবে। গৃহকর্তার অনৈতিক সম্পর্কের জেরেই খুন হন রাজধানীর নিকেতনের গৃহকর্মী পারভিন। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রাজধানীর আগারগাঁও পিবিআই এর অফিসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পারভিনের স্বামী মমিনুল ঢাকায় রিকশা চালাতেন। ওই বাসায় কাজে যোগ দেওয়ার পর থেকে স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না তাকে। মামলার পরই গ্রেফতার হয় প্রধান অভিযুক্ত স্বামী স্ত্রী। তবে এখনও পলাতক ড্রাইভার রমজান। খুনের অভিযোগে গ্রেপ্তার গৃহকর্তা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। 1 তারিখ সকাল 9টা থেকে 9:30টার দিকে এই গৃহকর্ত্রী এই মেয়েটিকে বেধড়ক মারধর করে। এই হত্যাকাণ্ডটি লুকানোর জন্য সিদ্ধান্ত নেয় যে লাশটিকে তারা গুম করে ফেলবে। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত গৃহকর্তা এবং গৃহকর্মী এই স্বামী স্ত্রী দুজনকে আমরা গ্রেপ্তার করি। দেশ ও বিদেশে যে কোনো দায়িত্ব পালনে সক্ষমতা আছে সেনাবাহিনীর। দক্ষতা ও দৃঢ়তায় দেশকে এগিয়ে নিতে চান বাহিনীর সদস্যরা। সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য বজ্রকণ্ঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগে বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা বাড়িয়েছে। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্য নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। I want to see Bangladesh Army as the pride of the nation. That is my vision. আমি আপনাদের বলতে পারি যে আজকে বাংলাদেশ সেনাবাহিনী দেশে এবং বিদেশে তার উপরে অর্পিত যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালনে ইনশাল্লাহ সক্ষম। মাদক ও চোরাচালান রোধে কোস্টগার্ড আধুনিকায়নের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক। সকালে টেকনাফে নাফ নদীর পারে বাহিনীর প্রশাসনিক ভবন উদ্বোধনকালে তিনি একথা জানান। বলেন, মিয়ানমারের সাথে সীমান্তের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় এটি, তাই সাগর পথে চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। পরে রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী 3টি গাছের চারা রোপণ করেন। সেই সাথে অর্ধশতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি। সীমিত জনবল আমাদের ছিল, এর তুলনায় এই সেশনটি যে অ্যাচিভমেন্ট করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি ফিগারটা বলি, আজকে ডিসেম্বর মাস, আজকে এই সেশনের অ্যাচিভমেন্ট 120 কোটি টাকা ছাড়িয়ে গেছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতন্ত্র মনার সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বলেন, দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছেন শেখ হাসিনা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ সহ দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। গণতন্ত্রহীন অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়, আর সেই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ কল্যাণ পার্টি। একথা জানিয়ে পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নামতে বাধ্য হবে সাধারণ মানুষ। রোববার বেলুনার কবুতর উড়িয়ে কল্যাণ পার্টির 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন নেতাকর্মীরা। এরপর উত্তোলন করা হয় দলীয় ও জাতীয় পতাকা। আলোচনা সভার শুরুতে 20 দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। ভোলায় কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা জলদস্যু।
রোববার ভোরে চরফেশনের কুকরি মুকরিতে এই ঘটনা ঘটে। র্যাবের ভাষ্য, একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে দস্যুরা। আত্মরক্ষায় র্যাবও গুলি চালায়। দুপক্ষের চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যু দলের 2 সদস্য নিহত হয় বলে দাবি র্যাবের। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022-এর লোগো উন্মোচন করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর কুমিটোলা গলফ ক্লাবে উন্মোচন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ লোগোর উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী এবং সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে। But I'd like to first thank the Honorable Prime Minister to be the chief patron of this event, and not only that, she has trusted Bangladesh Army with the responsibility, and we felt honored. So my gratitude to Honorable Prime Minister. দুর্গম পাহাড়ে অনিন্দ্য সুন্দর পরিপাটি এক গ্রাম মুনলাইপাড়া। বাসিন্দাদের সবাই বম সম্প্রদায়ের, যাদের জীবনযাত্রায় ভিন্নতা ও লক্ষণীয়। এটি দেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলে দাবি বসবাসকারীদের। 1981 সালে বান্দরবানের রেমাক্রি থেকে এসে এখানে প্রথম বসতি করেন বম সম্প্রদায়ের কয়েকটি পরিবার। এখন 60টি পরিবারের বসবাস। ঐক্যই যাদের এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার। দেশের প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠেছে বান্দরবানের এই মুনলাইপাড়ায়। সবচেয়ে মজার বিষয়, এই গ্রামে কারো ঘরে কোনোদিন তালা দিতে হয় না, উল্টো পাহারা দেন প্রতিবেশীর ঘরকে। কারণ চুরির শাস্তি এখানে সমাজচ্যুতি। অনেক অভাব সাথে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে এসে আমরা ধৈর্য সহকারে যুদ্ধ করছি। কিন্তু এখন বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো আর সুন্দর গ্রাম উপাধি পাইছি আমরা। অসুস্থ হয়ে পড়ে থাকে বা কোনো সমস্যা হলে আমরা একসাথে সহযোগিতা করে এটাকে এগিয়ে কাটানোর জন্য আমরা চেষ্টা করি। মুনলাইপাড়াতে শিক্ষিত সংখ্যা বলতে গেলে অনেকজন, আগের তুলনায় শিক্ষিত সংখ্যা বেড়ে উঠেছে। রোমানিয়ায় দালাল চক্রের হাতে বন্দি মাদারীপুরের 5 যুবকের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইতালিতে চাকরি দেওয়ার নামে প্রত্যেকের কাছে 8 লাখ টাকা করে নেয় একটি দালাল চক্র। 1 মাসের মধ্যে ইতালিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তাদের রোমানিয়ায় আটকে রাখা হয়। গেল 1 সপ্তাহ ধরে 10 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে আসছে চক্রের সদস্যরা। ভয়াবহ লাভা উদ্গীরণ করছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। অগ্নুৎপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের, দগ্ধ 100-র কাছাকাছি। 50,000 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছেছে ধোঁয়া, ছাইয়ে ঢেকে গেছে জাভা দ্বীপের অন্তত 11টি গ্রাম। বিধ্বস্ত বহু ঘরবাড়ি, গাছপালা, নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ইন্দোনেশিয়ার 130টি আগ্নেয়গিরির মধ্যে অন্যতম মাউন্ট সেমেরু। সবশেষ গত ডিসেম্বরে সক্রিয় হয়েছিল এটি। উত্তপ্ত লাভার ছাই বেসুক, কোবোকান ও সুলফার গ্রামের দিকে এগুচ্ছে। আরো কয়েকটি গ্রামেও ছড়িয়েছে কালো ধোঁয়া। এখানে অন্তত 41 জন দগ্ধ হয়েছেন। তাদের পেনাঙ্গালের হাসপাতালে নেওয়া হয়েছে, গুরুতরদের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাকিস্তানের ডাকে আফগানিস্তান ইস্যুতে জরুরি আলোচনায় বসবেন ইসলামিক জোট ওআইসির নেতারা। শনিবার এই বৈঠকের ঘোষণা দেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আগামী 19 ডিসেম্বর রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে জরুরি এই বৈঠক। জোটভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নেবেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এই সময় আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতা এবং মানবিক সংকট নিরসনে হবে আলোচনা। দেশের খাদ্য সংকট নিয়ে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। দাবি, চরম দুর্ভিক্ষ এড়াতে প্রয়োজন বিদেশি সহযোগিতা। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির নতুন প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। শনিবার বিসিসিআই এর সাধারণ সভায় চূড়ান্ত অনুমোদন পান তিনি। রাহুল দ্রাবিড়কে ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার পর লক্ষ্মণকে আনা হলো একাডেমির দায়িত্বে। নতুন দায়িত্বে তার প্রথম অ্যাসাইনমেন্ট বিশ্বকাপের জনন্ত 19 দলকে প্রস্তুত করা। যুব দলের মেন্টর হিসেবে কাজ করলেও কোচ হিসেবে থাকছেন না তিনি। লক্ষ্মণের সাথে আরও একটি বড় নাম যুক্ত হয়েছে ভারতের একাডেমির কোচের তালিকায়। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ট্রয় কুলিকে। পরপারে চলে গেলেন বিশ্বের প্রবীণ টেস্ট ক্রিকেটার। 110 বছর বয়সী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইংল্যান্ড টেস্ট দলের নারী ক্রিকেটার আইলিন অ্যাশ। খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 1911 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন অ্যাশ। ইংল্যান্ডের জার্সি গায়ে 1937 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় তার। 7 টেস্টে 10 উইকেট নেন এই ডানহাতি পেসার। 38 বছর বয়সী ক্রিকেটকে বিদায় জানালেও 98 বছর বয়স পর্যন্ত খেলেছেন গলফ।
2019 সালে আইলিন অ্যাশের সম্মানে লর্ডসে তার প্রতিকৃতি উন্মোচন করে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। সব খবর নিচ্ছি সবশেষ বিরতি, একটু পরে ফিরবো, সঙ্গেই থাকুন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে তৃতীয় লিঙ্গের কমপক্ষে 8 জন আহত হয়েছেন। এই সংঘর্ষের বিষয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায় 999 কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়ানো দুই দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান পুলিশ কর্মকর্তা। রোববার সকাল 10টার দিকে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা লাঠি সোঁতা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে একজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়। হামলায় আহতরা টঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছে। অর্থ পাচারের সাথে জড়িত 14টি প্রতিষ্ঠান এবং 29 ব্যক্তির বিরুদ্ধে শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে রোববার সকালে অর্থ পাচারে জড়িতদের তালিকা হাইকোর্টে দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AK-M জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই তালিকা দাখিল করা হয়। আদালতে দুদকের পক্ষে তালিকাটি দাখিল করেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। তালিকায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্য রয়েছেন। আছে বিতর্কিত ব্যবসায়ী মুসাবিন শমশেরের নাম, যার বিরুদ্ধে সুইস ব্যাংকে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। এছাড়া পানামা পেপারসে নাম আসা ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু ও তার পরিবারের সদস্যদের অর্থ পাচারের বিষয়েও দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্যারাডাইস পেপারে নাম আসা বাংলাদেশি ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী, উম্মে রুবিনা সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচার সংক্রান্ত তথ্যের সত্যতা পেয়েছে দুদকের তদন্ত কমিটি। দুই কন্যা শিশুকে নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে গত 21 নভেম্বর বিচারপতি M ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুই শিশুকে বাবার কাছে রাখার আদেশ দেন। রায়ে আদালত বলেন, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল, সে কারণে তিনি তার সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে 10 দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে 3 বার বাংলাদেশে নাকানো এরিকোর যাওয়া আসা সহ 10 দিন অবস্থানের যাবতীয় খরচ বহন করতে হবে শিশু দুটির বাবাকে। সাংবাদিককে পিটিয়ে শায়েস্তা করার হুমকি দেওয়ার অভিযোগে জামালপুরের পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। এই সংক্রান্ত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও তারা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রীর কাছে। জামালপুর সার্কিট হাউসে স্মারকলিপি প্রদানের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তিনি গুরুত্বের সাথে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করবেন। শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। সেখানে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না থাকে তাদের পিটিয়ে শায়েস্তা করার হুমকি দেন। উত্তেজনার এক পর্যায়ে তিনি দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁদে ফেলে হেনস্থার কথাও বলেন। কোন সরকারের কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারী যারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায় তারা করতে পারে না। 7.5 কোটি টাকায় নির্মিত একটি সেতু থেকে টোল আদায় হয়েছে 40 কোটিরও বেশি। বছরে বছরে বেড়েছে টোলের হার। নির্মাণের 30 বছর পরও পুরনো সেতুতে টোল আদায় বন্ধ হয়নি, বরং নতুন করে আবারও টোল প্লাজা ইজারা দেয় ক্ষুব্ধ চলাচলকারীরা। টোল আদায়ে হয়রানির অভিযোগ অস্বীকার ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত লোকের। সেতুটি ইজারা দেয় সিলেট সড়ক বিভাগ। নির্বাহী প্রকৌশলীর দাবি, টোল বন্ধে কিছুই করার নেই তার। 40 বছর মনে ওই যায় রাস্তাটা ব্রিজটা হইছে, অতদিন তো টেকা উঠতে কোন দিনও শেষ। এগুলো তো আমরা জুলুম অত্যাচার করে টেকা টুকা নেয়, খালি গাড়ি লিয়ে যাওয়া যায় না, টেকা দেওয়া লাগে, বড় হইলেও টেকা দেওয়া লাগে। এই যে পরিবেশে গাড়ি ঘুরে চালাইতেছে, নিজের পেট্রোল ভাত চালাইতে পারাম না, 10 টাকা করে টিপে টিপে দিতে হয়। আমাদের মাঠ পর্যায়ে এখানে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া বা টোল আদায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। এটা মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা নেয়। দ্রব্যমূল্যের সঙ্গেই মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত করতে চায় এনবিআর। গ্রাহকদের সুবিধার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এনবিআর কার্যালয়ে EFD লটারির ড্র অনুষ্ঠানে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান। বলেন, আলাদা করে পণ্য অথবা সেবার বিপরীতে ভ্যাট নেয় ভোক্তারা অসন্তুষ্ট হচ্ছেন। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরাও ক্রেতাদের প্রশ্নের মুখে পড়ছেন। তাই এখন থেকে উৎপাদন খরচ যোগ করে একসঙ্গে ভ্যাট আদায় করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাহকদের স্বস্তি দিতেই এমন সিদ্ধান্ত বলে জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘদিনের আমাদের রিটেল শপগুলোর অভ্যাস হয়ে গেছে যে আলাদা করে ভ্যাট দেখানো। এটাকে আমরা কারেকশন করছি এবং আমাদের তদারকিও বাড়াচ্ছি। আমাদের সব কমিশনারকে বলে দিচ্ছি যে
বিভিন্ন জায়গায় যারা হাত চালান দেয় সেখানেও তারা ইনক্লুসিভ করে দেবে বা ভিতরে ঢুকে দেখাবে, দুইভাবে দেখানো যায়, ভিতরে দেখা দেবে। এবং আমাদের EFDS মেশিনেও যেখানে চালান তৈরি হয় বা পজে যেখানে চালান তৈরি হয় সেখানেও এইভাবে দেখানোর জন্য আমরা নির্দেশ দিয়ে দিয়েছি। চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন শুরু করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীরা। রোববার নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী পরিষদের নেতারা। এর মধ্যে রয়েছে মেয়র, প্রধান নির্বাহী ও সচিবকে স্মারকলিপি প্রদান। 8 ও 11 ডিসেম্বর নগর ভবনে মানববন্ধন। 19 ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে কর্মবিরতি ও অনশনের ঘোষণা দেন তারা। সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নে বরিশালে উপকূলের 290টি গ্রামে কমিউনিটি সেভিং গ্রুপ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। বরিশাল বিভাগের 29টি উপজেলার 34,000 জেলে উপকারভোগী হবেন। বরিশালে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় এমন তথ্য জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক। এতে জানানো হয় সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে তারা কাজ করবেন। কর্মশালায় বাংলাদেশ গ্রিন ইউনিভার্সিটির প্রশিক্ষক ডক্টর ওয়ালিউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট আয়োজন করেছে ব্র্যাক বিজনেস স্কুল। স্বাধীনতার 50 বছর উপলক্ষে টেকসই ও ন্যায়সঙ্গত বৈশ্বিক উন্নয়নের প্রতিশ্রুতিতে তৃতীয়বারের মতো 2 দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে। অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরের বিভিন্ন গবেষকের গবেষণাপত্র উত্থাপন ও প্রকাশিত হয়। 2 দিনব্যাপী অনুষ্ঠানটির অধিকাংশই অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ ও ব্র্যাক বিজনেস স্কুলের ডিন স্যাং এইচ লি সহ আরও অনেকে। কনফারেন্সের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন। ভোটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সারা বিশ্ব যখন ঝুঁকছে EVM সহ আধুনিক সব প্রযুক্তির দিকে, তখন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া বেছে নিয়েছে প্রাচীন এক পদ্ধতি। ব্যালট পেপার নয়, দেশটিতে ভোট হচ্ছে মার্বেলের মাধ্যমে। শনিবার দিনভর নির্দিষ্ট ড্রামে মার্বেল ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন গাম্বিয়ানরা। এবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন 6 প্রার্থী। প্রতিজন প্রার্থীর জন্য আলাদা করে 6টি ড্রাম রাখা হয় ভোট কেন্দ্রে। এক এক প্রার্থীর জন্য এক এক রঙের ড্রাম। এরপর পছন্দের প্রার্থীকে যেন চিন্তা অসুবিধা না হয় তা নিশ্চিত করতে ড্রামের গায়ে দেয়া থাকে প্রার্থীর নাম ও ছবি। যার ভাগ্যে বেশি মার্বেল জুটবে তিনিই হবেন দেশের প্রেসিডেন্ট। প্রত্যেকের হাতে একটি করে টোকেন দেয়া হয়, এমন ব্যবস্থা রাখা হয়েছে। কারো পক্ষেই একসাথে 2টি ড্রামে মার্বেল ফেলা সম্ভব নয়। আমার মনে হয় দেশের কারো কোনো অভিযোগ নেই এই নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। এমনকি স্থানীয় নির্বাচনেরও কোনো সমস্যা হয়নি। ইসরায়েলি 2 পুলিশ সদস্যের গুলিতে এক ফিলিস্তিনি হত্যার ঘটনায় উত্তপ্ত জেরুজালেম। ইসরায়েলি পুলিশ প্রকাশ করেছে হত্যার ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল, যাতে দেখা যায় রাস্তা পার হওয়ার সময় এক ইহুদিকে কয়েকবার ছুরিকাঘাত করছেন ওই ফিলিস্তিনি। পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করলে একের পর এক গুলি ছোড়ে 2 পুলিশ সদস্য। মৃত্যুর পরও ছোড়া হয় গুলি। এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। দাবি, আটক না করে গুলির মাধ্যমে হত্যা ইসরায়েলি আগ্রাসনের স্পষ্ট প্রমাণ। প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে ব্রাজিলে। শনিবার সাও পাওলোর সড়কে নামেন শত শত বাসিন্দা। রাস্তা আটকে বিক্ষোভ করেন তারা। ব্যানার, ফেস্টুন হাতে প্রেসিডেন্ট বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। মহামারী নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের ব্যর্থতাকে গণহত্যা বলে আখ্যা দেন। লকডাউন বিরোধী অবস্থান ও সকল নাগরিকের টিকা নিশ্চিতের ব্যর্থতাই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ বলে দাবি তাদের। শনিবারের আন্দোলনে লক্ষণীয় ছিল নারীদের উপস্থিতি। লিঙ্গগত সহিংসতা ও বৈষম্যের কঠোর নিন্দা জানান তারা। এবার থাইল্যান্ডে 897 কেজি মাদক উদ্ধার করেছে কাস্টমস বিভাগ, যার বাজার মূল্য $8,80,00,000। তাইওয়ানে পাচারের চেষ্টা করা হচ্ছিল এগুলো। কর্তৃপক্ষ জানায় 24টি বাদামি বাক্সে করে সিলিকনের খোলসের মধ্যে ঢুকিয়ে রাখা হয় মাদক। গোপন তথ্যের ভিত্তিতে আটকানো হয় চালানটি। বিমানবন্দরের পরীক্ষায় ধরা পড়ে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় অন্য কোনো চক্র জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। কেনিয়ার নদীতে একটি বাস ডুবে প্রাণ হারালেন কমপক্ষে 23 আরোহী। শনিবারের দুর্ঘটনায় 4 শিশুসহ উদ্ধার হয় 12 জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কিতুই এলাকায় যাচ্ছিল বরযাত্রী বহনকারী একটি বাস। পথের দুর্বল ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় সেটি ভেঙে পড়ে। মুহূর্তেই খরস্রোতা নদীতে তলিয়ে যায় বাসটি। শনিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এখনও যানটিতে আটকা কয়েকজন। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ।
রোববার আবার উদ্ধার তৎপরতা চালাবে কেনিয়ার নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক রেড ক্রস। বাসটিতে ঠিক কতজন সফর করছিলেন সেটি নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।